দেখুন, দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন অত্যন্ত কুৎসিত এবং কুরুচিকর। দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাবা তুলে কথা বলছেন। এটা কোন রুচি, এটা কোন সংস্কৃতি? এর আগে এই বিজেপি নেতারা এই ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ বারবার করেছেন। তারা যে মহিলাদের কোনোভাবে সম্মান করেন না আমরা দেখেছি। এই দিলীপ ঘোষ এর আগে মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একই কথা বলছেন। দিলীপ ঘোষ মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হিন্দুদের পরম আরাধ্যা মা দুর্গা, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একই কথা বলছেন। আমরা তীব্র নিন্দা করছি, আমাদের দল তীব্র নিন্দা করছে। নির্বাচন কমিশনে যথাযথভাবে তার প্রতিবাদ, নিন্দা, ব্যবস্থার দাবি জানানো হয়েছে এবং আবারও যথাযথ পদ্ধতিতে জানানো হবে। পাশাপাশি বলবো যে দিলীপ ঘোষ তিনি মানসিক অবসাদ থেকে এই ধরনের কাজ আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ তার মেদিনীপুর থেকে তাকে চূড়ান্ত অসম্মান করে কয়েকদিন ধরে ঝুলিয়ে রেখে তারপর মেদিনীপুর থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে অন্য জেলায় তাঁর দল। এই অপমানটা দিলীপ ঘোষ নিতে পারছেন না, আবার দলকে কিছু বলার মুরদও তার নেই। এই ফ্রাস্ট্রেশনটা, এই অবসাদটা তিনি তৃণমূল নেত্রী বা তৃণমূলকে কুকথা বলে তার এই অবসাদগুলো বহিঃপ্রকাশ করছে। আর পরিষ্কার কথা, যাকে তার সিট থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটানি কিসে? নেক্সট এটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষের মতো নেতৃত্বের আগেও দেখা গেছে যে এই ধরনের মন্তব্য বারবার করেই চলেছে। বিজেপি নেতৃত্বর কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিজেপি নেতৃত্ব তো এই অপসংস্কৃতিতে ডুবে আছে। দিলীপ ঘোষ একা তো খারাপ কথা বলছেন না, এই ধরনের খারাপ কথা, মহিলাদের অসম্মান করা, নেতৃবৃন্দ, রাজনৈতিক যারা সিনিয়র তাদের অসম্মান করা, এই কাজগুলো বিজেপির একাধিক নেতা নেত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন। তাদের তথাকথিত বিরোধী দলনেতা গদ্দার যে ভাষায় কথা বলেন, পুরনো দল বা পুরনো নেতা নেত্রী যাদের কাছ থেকে তিনি বা তারা উপকৃত, তাদের সম্পর্কে যে বিশেষণগুলো প্রয়োগ করেন, ওটা সুস্থ রাজনীতিতে হয় না। মাঝে মাঝে আমাদের দু একটা কাউন্টার করতে হয় বটে, কিন্তু ওই ধরনের কুরুচিকর ভাষা আমরা চাই না রাজনীতিতে এগুলো চলতে থাকুক। এটা বিজেপি, দিলীপ ঘোষ, গদ্দার অধিকারী, এদের এটা ট্র্যাডিশন যে তারা এই ভাষায় কথা বলতে অভ্যাস। তাদের চিন্তা ভাবনা এই ধরনের নিম্নমানের সংকীর্ণ। আপনারা কয়েকদিন আগে অভিযোগ করছিলেন বিজেপি লোক খুঁজে পাচ্ছে না। আজকে আমরা দেখলাম যে দুটো উপনির্বাচনী প্রার্থী তারা ঘোষণা করেছে। সাবলুডোর রাজনীতিতে আপনারা পিছিয়ে পড়ছেন। কেন পিছাবো? কিসের জন্য পিছাবো? বিজেপি লোক খুঁজে পাচ্ছিল না সবাই জানে, আমাদের সময় এলেই ঘোষণা হবে। বিজেপি লোক খুঁজে পাচ্ছে না সবাই জানে। বিজেপি আজও, আপনারা সাবলুডো খুঁজছেন, 4খানা বিজেপি যে এখনো দিতে পারেনি সেটা আপনারা দেখতে পেলেন না। আপনি আমায় যে প্রশ্নটা করলেন যে আমরা পিছিয়ে পড়লাম, তাহলে বিজেপি যে এখনো 42টা কমপ্লিট করতে পারেনি সেটা বিজেপির কোন নেতাকে জিজ্ঞাসা করেছেন এনকে টিভি? আপনার এই প্রশ্নটা খুব চটকদারি প্রশ্ন, কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে বিজেপি এখনো 42টা দিতে পারেনি, আপনি জিজ্ঞাসা করেছেন তাদের কেন 42টা পায়নি, কেন ডায়মন্ড হারবারে লোক খুঁজে পাচ্ছে না? জিজ্ঞাসা করেছেন? প্রশ্ন করবেন, ভেবে প্রশ্ন করবেন। বিজেপি লোক খুঁজে পায়নি, তারপরে আবার একে এই সিট থেকে সরিয়ে ওখানে পাঠানো, দিলীপ ঘোষকে দিলীপ বিরোধীরা কিভাবে গ্যারেজ করবে, এ সেখানে ও সেখানে। উত্তরবঙ্গে এক মন্ত্রী ছিলেন, তাকে কিভাবে কাটা হবে, তারপর কান্নাকাটি করার পর কিভাবে কলকাতায় পুনর্বাসন দেওয়া হবে। তো এইগুলো সমস্ত করতে বিজেপির সময় লেগেছে, তাতেও লিস্ট শেষ করতে পারেনি। আমরা খুব নিশ্চিন্তে আছি, তৃণমূল কংগ্রেস ভোটটা জিতবে।
সজল ঘোষকে বরানগরের ক্যান্ডিডেট করলো বাই ইলেকশনে বিজেপি, অনেকে বলছে এটা কি গিভ অ্যান্ড টেক পলিসি? দেখুন, কোন দল কাকে প্রার্থী করছে সম্পূর্ণ সেটা তাদের ব্যাপার। এখন এক একটা দল এক একটা মাপকাঠির উপর দাঁড়িয়ে কেউ কোনো সিটে প্রার্থী ঘোষণা করেন। ফলে বিজেপি আজ তাদের দুটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন, ব্যাপারে অতিরিক্ত কিছু বলার নেই। যেখানে তাপস রায় বাড়তি দায়িত্ব নিচ্ছেন বরানগরের ক্ষেত্রে, সজলকে বলছেন আমার ভাইপো পুত্রসম, তাকে নিয়ে লড়াই হবে, এবং জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনিও বলছেন। দেখুন, ভোটে বিজেপির কারা দাঁড়াচ্ছেন সেটা বিষয় নয়, ভোটে তৃণমূল জিততে চলেছে এটাই হচ্ছে দিনের শেষে আসল কথা। তো সুতরাং নিশ্চিতভাবে ভোট যখন আসে তখন কারুর না কারুর নাম ঘোষিত হবে, কেউ না কেউ বিরোধী দলগুলোয় প্রার্থী হবেন, তারা কিছু কথা বলবেন, তারা দুটো দেয়াল লিখবেন, তাদের দুটো হোর্ডিং হবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু দিনের শেষে শেষ কথা হচ্ছে যখন ফলাফলটা বেরোবে তখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতছেন, নির্বাচন হোক বা উপনির্বাচন হোক। ভারতীয় জনতা পার্টি বসিরহাটে যাকে প্রার্থী ঘোষণা করেছেন, তাকে অবসরে পাঠিয়ে দেবে উত্তর কলকাতার মানুষ। না, এটা যার যার বক্তব্য তারা বলছে। আমরা বলছি তৃণমূল কংগ্রেস জিতবে। তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে নিশ্চিত যে সারা বাংলার পাশাপাশি উত্তর কলকাতাতেও তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে যিনি হবেন, কর্মীরা তাঁর হয়ে নামবেন, মানুষ তাকে ভোট দেবেন এবং জিতবেন। তবে বিজেপির প্রার্থী যেহেতু তৃণমূল পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের সঙ্গে তার একটা যোগাযোগ বা মোটামুটি ঘনিষ্ঠতা আছে, ফলে তৃণমূল অতিরিক্ত আত্মবিশ্বাসী আমরা নই, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতবো এবং গতবারের মতোই বড় মার্জিনে উত্তর কলকাতা জেতা হবে। বসিরহাটের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্দেশখালীর অত্যাচারিতা নারী দাবি করছে তাদের দল, আপনারা সেই প্রার্থী নিয়েও আপনাদের দলের তরফে বক্তব্য ছিল এবং স্থানীয়রাও কিন্তু বিরোধিতা করেছিল, যদিও আজকে আবার উল্টো ছবি দেখা যাচ্ছে, ক্ষমা চাইছে তারা। যারা প্রার্থী, সব দলেই কেউ না কেউ প্রার্থী হবেন, বিজেপিরও প্রার্থী হবে এবং সেই প্রার্থী তাদের কোনো সেখানে সংগঠককে তারা খুঁজে পায়নি, তারা এমন কাউকে দিয়েছেন, তিনি হয়তো সরাসরি রাজনীতির নন বা তিনি নতুন, তাদের ব্যাপার। তো ভোট এলে সব দলই প্রার্থী দেবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি আবার বলছি, বিজেপি, বাম, কংগ্রেস আর কে কোথায় প্রার্থী দিচ্ছে এটা গণতন্ত্রে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আসল কথা হলো ভোটের ফলাফল ঘোষণার দিন দেখবেন তৃণমূল কংগ্রেস জিতেছে। সন্দেশখালীর যিনি প্রার্থী হয়ে থাকুন, বসিরহাট কেন্দ্রে তৃণমূল জিতবে। যারা বিক্ষোভকালকে দেখাচ্ছিলেন রেখাপাত্রের বিরুদ্ধে, আজকে তারা বলছেন তাদেরকে দিয়ে জোর করে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং সেটা তৃণমূল কংগ্রেস তাদেরকে দিয়ে জোর করে করিয়েছিল। তাহলে তৃণমূলের বিরুদ্ধে যখন বিক্ষোভ দেখানো হয়েছিল তখনও তাদের দিয়ে জোর করেই কেউ বা কারা বিক্ষোভ দেখিয়েছিল। যদি কালকে বিক্ষোভ দেখিয়ে আজকে যদি কেউ বলে থাকে যে গতকাল বিজেপির বিরুদ্ধে বিক্ষোভটা আমাদের কেউ শিখিয়ে দিয়েছিল, তাহলে এটাও ধরে নেওয়া যায় যে সন্দেশখালীতে এই মহিলাদের যখন কদিন আগে বিক্ষোভ দেখাতে দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তো তখনও তাদের কেউ সাজিয়েই করিয়েছিলেন, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে তাদের কথায়। তাদের বিক্ষোভগুলো সাজানোই হয়, তাদের বিক্ষোভগুলো লোক দেখানো হয়, নাটক হয়, লোকের বুদ্ধিতে তারা কখনো কখনো এই নাটকগুলো করে থাকেন, তারাই মুখ ফুটে বলে দিচ্ছেন। বিজেপি সিএ প্রসঙ্গের কথা বেশ বড় আকারে প্রচারে করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের আগে শুধুমাত্র সন্দেশখালী আর শিক্ষা দুর্নীতি এই দুটো ইস্যু নিয়ে প্রচারে থাকছে। গতকাল শুভেন্দুর কথাতেও সেটা উঠে আসছে। তাহলে কি সিএ অস্ত্র কি বিজেপির কাছে পোঁতা হয়ে যাবে? সিএ অস্ত্র বিজেপি প্রয়োগ করতে গেছিল, মানুষ সচেতন, মানুষ ক্রমশ আরো সচেতন হচ্ছেন এবং মানুষ বুঝেছেন কত বড় সর্বনাশা খেলা খেলছে এই বিজেপি। ফলে সিএ ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন সর্বস্তরের মানুষ,
ওরা হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে তো, শুধু মুসলিমরা নয়, হিন্দুরাও এবং অন্যান্য সমস্ত সম্প্রদায় সিএ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, কারণ বিজেপি মানুষের অস্তিত্ব নিয়ে ভোটের খেলা খেলছে। কিন্তু যেভাবে প্রচার করা শুরু করেছিল সিএ নিয়ে, সেটা কি ধরে রাখতে পারলো না তারা, নাকি ওরা সরে যাবে, সরে যেতে বাধ্য হবে জনগণের চাপে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা থ্রো করেছেন সেটাই লাইন, সেটা হচ্ছে যার ভোটার কার্ড আছে, যার আধার কার্ড আছে, যিনি ভোট দেন, যার নথি আছে, তারাই হচ্ছেন সমস্ত রকম, তারাই হচ্ছেন দেশের নাগরিক। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কেউ এই সিএএ বলে তাদেরকে ভয় দেখিয়ে ভোটের রাজনীতি করবেন, এই জিনিস হবে না। যারা নাগরিক তারা সবাই নাগরিক। আর রইল বাকি অনুপ্রবেশ ইস্যু, সীমান্তে অনুপ্রবেশটা রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। সন্দেশখালী শিক্ষা দুর্নীতিকে বারবার স্ট্রেস দিচ্ছেন, ওদের কাছে কোনো ইস্যু নেই। এত বড় রাজ্য, এত বড় তৃণমূল কংগ্রেস পরিবার, কোথাও যদি দু একটা ইস্যু কিছু হয়ে থাকে, সরকার ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে, এবং 99.5% কাজ, ভালো কাজ হচ্ছে, ঠিক কাজ হচ্ছে। এবং মোদির গ্যারান্টি একদিকে ফেল করছে সারা দেশে, আর দিদির গ্যারান্টি এস্টাবলিশড হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে বিজেপি বা বিরোধীরা দু একটি ইস্যুকে নিয়ে তারা জাগিয়ে রাখতে চান, এসবে মানুষ কর্ণপাতও করবেন না। আমরা দক্ষিণ কলকাতা বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর কাছেই বকুলেশ্বর আর কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন আজকে। তারপরে তিনি দাবি করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন প্রথম এমপি ছিলেন জনসংঘে, তিনিও মিথ ভেঙে দেবেন। উনি আগে প্রথমে বলুন, ওনার রায়গঞ্জ থেকে ওনাকে বার করে দিল কেন? রায়গঞ্জে চাই না, রায়গঞ্জে দাঁড়াতে হবে না। কত বড় অপদার্থ হলে যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রথমে মন্ত্রিসভা থেকে বার করে দিয়েছিল, যে যোগ্য নয়, মন্ত্রিসভায় থাকার যোগ্য নয়, নরেন্দ্র মোদী বার করে দিলেন। তারপরে সিটটা থেকেই বার করে দিল। ফলে এখন সান্ত্বনা পুরস্কার দিয়েছে, কোথাও একটা দক্ষিণ কলকাতায় তো কাউকে একটা হারতে হবে, তো হারার জন্য পাঠিয়েছে। তো তিনি দুদিন দুটো কথা বলবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। হারতে এসছেন, হারবেন। বিভিন্ন বিধানসভাগুলোতে তো আপনার যারা বিধায়ক দলীয় তাদেরকে টার্গেট দেওয়া হচ্ছে প্রচারের ক্ষেত্রে বা ভোট ধরে রাখার জন্য। 4টে বিধানসভা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যারা বিধায়ক শাসক দলে তারা দুর্নীতিকাণ্ডে জেলে রয়েছে। সেই জায়গাগুলোতে কিভাবে মোকাবিলা বা প্রচার? ওটা দল সমস্তভাবে খতিয়ে দেখে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা, সেগুলো দলীয় নেতৃত্ব যথাযথভাবে সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। এবং যাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে সেই কেন্দ্রগুলি থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় কংগ্রেস কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে। নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে। ফলে যে কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন, তারা ভুল করছেন। যেখানে সাংগঠনিক নেতাকে আটকে রেখেছেন, যেখানে বিধায়ককেও আটকে রেখেছেন, সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে। কি পাগল না মাথা খারাপ? সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরের জেলাগুলিতে যাবেন, দক্ষিণের জেলাগুলিতে যাবেন, জঙ্গলমহলের দিকের জেলাগুলিতে যাবেন, মধ্যবঙ্গের জেলাগুলিতে যাবেন, রাঢ়বঙ্গের জেলাগুলিতে যাবেন, প্রত্যেকটি যাবে। তো সুতরাং এই নিয়ে বিরোধীদের, মুখ্যমন্ত্রী কখন কোথায় যাচ্ছেন, এত পুরোটাই তাদের নিজেদের, বিরোধীদের আর নিজস্ব কোনো কর্মসূচি নেই। পুরোটাই তাকিয়ে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, তৃণমূল কি করছে। আরে ভাই, আপনাদের দায়িত্ব, ভোট এসছে, দাঁড়াবেন, হারবেন, বাড়ি চলে যাবেন, মিটে গেল।
ঘোষ তিনি আজকে বেশ কয়েকটা চ্যানেলেও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তিনি আহত হয়েছেন এবং তার দেখুন তিনি লেফট করেছেন এবং তিনি সরাসরি বলছেন না যদি তাকে ডায়মন্ড হারবারে দেখুন, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। সহমর্মিতা, দ্যাটস অল। হিন্দু মহাসভার এক নেতা চন্দ্রচূড় গোস্বামী তিনি বলেছেন 42টি আসনেই হিন্দু মহাসভা প্রার্থী দেবে। আর হিন্দু মহাসভার প্রেসিডেন্ট বলছেন যে এই ব্যক্তি হিন্দু মহাসভায় আগে ছিলেন, তৃণমূলের সঙ্গে আতাতের অভিযোগে আমরা বার করে দিয়েছি। বিজেপির বক্তব্য যে এটা আদতে তৃণমূল তাদের এজেন্ট বাড়াবার জন্য হিন্দু মহাসভার নাম দিয়ে করছে। দেখুন, এটা পুরোটাই বিজেপি এবং তার বৃহত্তর যে সমস্ত তাদের সংগঠন বা অন্যান্য যারা আছেন তাদের অভ্যন্তরীণ সমীকরণের বিষয়। এখানে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে যাবে না। সজল ঘোষ বড় দামের প্রার্থী হচ্ছে বললে দিলাম। আচ্ছা দাদা, একটা কথা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রকে অনেকে পলিটিক্যালি টার্গেট করেছিলেন। একসময় শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি জানাতে চান সংবাদ মাধ্যমে বলছেন, কিন্তু বস্তুত যেটা আজ পর্যন্ত দেখা গেল এসইউসিআই একমাত্র প্রার্থী ঘোষণা করেছিলেন। বাম, কংগ্রেস, বিজেপি তারা কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করতে পারেননি। আগামীকাল থেকে ভোট প্রস্তুতি শুরু করে দিচ্ছেন অভিষেক। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে যা কাজ করেছেন, ডায়মন্ড হারবার মডেল শব্দটাই চালু হয়ে গিয়েছে। আরে আমি একটা প্রেস কনফারেন্সের মধ্যে আছি, বলে কাটছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যা কাজ করেছেন সাংসদ হিসাবে, ডায়মন্ড হারবার মডেল কথাটাই কিন্তু চালু হয়ে গিয়েছে। এবং ডায়মন্ড হারবারের মানুষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন স্কিমগুলো, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ হিসেবে যেভাবে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছেছেন এবং যেভাবে পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক স্কিমগুলো সেই এলাকার মানুষের কাছে, লকডাউনের সময় কল্পতরু কর্মসূচি, মানুষকে খাওয়ানো, এত লক্ষ মানুষকে খাওয়ানো, সমস্ত বিষয় তিনি এমনভাবে আছেন, ফলে 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। তো এই যে বিজেপি প্রার্থী দিতে পারছে না, আমরা তো বলছি যে শুভেন্দু অধিকারী, যার নাকি রোজ শয়নে স্বপ্নে জাগরণে অভিষেক, কেবল কুৎসা, টার্গেট হচ্ছে অভিষেক। তো শুভেন্দু অধিকারীর যদি দম থাকে ডায়মন্ড হারবারে এসে লড়ুক না। শুভেন্দু অধিকারী তার যত জাতক্রোধ, তার মানসিক সমস্যা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তাহলে এত বড় সুযোগ জনতার দরবারে তার বক্তব্য প্রতিষ্ঠা করার, তাহলে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে এসে লড়ছে না কেন? তার যদি দম থাকে সে তার দলকে বলুক, প্রার্থী যখন পাওয়া যাচ্ছে না, আমি বিইং লিডার অফ পার্টি, লিডার অফ অপোজিশন, আমি এই লড়াইটা লড়ছি। তো শুভেন্দু অধিকারী তো এখন ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছেন। যদি শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে না লড়ে, তাহলে ডায়মন্ড হারবার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা শব্দ উচ্চারণ করার অধিকার আর শুভেন্দু অধিকারী থাকবে না। আপনারা রাজভবনে গিয়েছিলেন, চোপড়ায় যাতে রাজ্যপাল যান, রাজ্যপাল গিয়েও ছিলেন। সেই ঘটনাকে সামনে রেখে বিজেপি আজ যাচ্ছে বিকেল 5টা নাগাদ রাজভবনে। তারা দাবি করবে যে ক্যানিং এবং পিংলাতেও রাজ্যপাল দিয়ে যেতে হবে। যে সময়টা রাজ্যপাল গেছিলেন তখন নির্বাচনী আচরণবিধি জারি হয়নি এবং নির্বাচন ঘোষিত হয়নি। এখন রাজ্যপাল কতটা কি যেতে পারবেন, কেন যাবেন, সেটা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে যাবে কিনা, এগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে। এখন রাজ্যপালের হাতে কিন্তু আগে যতটা নিজের সিদ্ধান্তে উনি যেতে পারতেন ভোট ঘোষণার আগে, এখন কিন্তু তিনি যদি যেতে যান সেটা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়বে কিনা সেটাও দেখা উচিত।
আজকে বিরোধীদের হয়ে বিরোধীদের কথায় তিনি চলে গেলেন অমুক জায়গায়, কিন্তু এখন গোটা জিনিসটা নির্বাচন কমিশনের আন্ডারে আছে। যখন রাজ্যপাল এর আগের বার চোপড়া গেছিলেন তখন ভোট ঘোষণা হয়নি, ফলে এই দুটো পরিস্থিতিকে যেন মেলানো না হয়। সুকান্ত মজুমদার বলেছেন আজকে ইফতি আজাদ প্রসঙ্গে যে তৃণমূল চাইছে যে এখানে বিহারিরা রাজ করবে এবং বাঙালিরা এলাকা ছেড়ে দেবে, এটাই এখন সমস্যা। হাস্যকর কথাবার্তা। যদি সুকান্ত মজুমদার বাংলায় বাঙালিরাও যেমন থাকবেন, বঙ্গবাসীরাও যেমন থাকবেন, পাশাপাশি অন্য ভাষার যারা বাংলাকে ভালোবাসেন, বাংলার জন্য কাজ করতে চান, বাংলায় বহু মানুষ আছেন এবং তারা থাকবেন। আমরা বহিরাগত বলছি শুধু তাদের যারা শুধু ভোটের সময় আসে, বাংলার টাকা বন্ধ করে, বাংলার বিরুদ্ধে কুৎসা করে, বাংলার মনীষীদের অসম্মান করে, বাংলার সংস্কৃতিকে অসম্মান করে, বাংলার ঘরের মেয়েকে ও দিদি বলে ডাকে ইভটিজারদের মতো, আমরা তাদের শুধু বহিরাগত বলেছি। এর বাইরে বাংলার ছেলেরা অন্য রাজ্যে যাবে, অন্য রাজ্যের মানুষ বাংলায় আসবে, এ তো স্বাভাবিক ব্যাপার। যে অপসংস্কৃতির ধারক বাহক হচ্ছেন এই সুকান্ত মজুমদার, তার বুদ্ধিতে এর থেকে বেশি আসবে না। থ্যাংক ইউ।